দালালের খপ্পরে পড়ে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ জনাব আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রতিবেদনটি দেখছিলেন। আমরা যেমনটি দেখলাম যে ইটালি যাওয়ার পথে লিবিয়ায় নিয়ে আরও একটি মর্মান্তিক মৃত্যুর কথা আমরা শুনতে পেলাম। এ খবর তো প্রায়শই হচ্ছে, তারপরও এই অপতৎপরতা কেন বন্ধ হচ্ছে না? ধন্যবাদ। যেটা কয়েকটা বিষয় আপনাদের প্রতিবেদনেই ছিল। একটা হচ্ছে যে বৈধভাবে এবং অবৈধভাবে যাওয়া। তো আসলে ইতালিতে যাওয়ার বৈধ অভিবাসন বলি, সেটার প্রক্রিয়া তো এই লিবিয়া হয়ে সমুদ্র পথে যাওয়া না। এই যিনি খুবই দুর্ভাগ্যজনক যে যিনি মারা গেলেন তিনি লিবিয়াতে মারা গেলেন, কিন্তু অনেকে কিন্তু এই লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি যেতে গিয়ে সেখানেও মারা যাচ্ছেন বা গেছেন। এখন প্রক্রিয়া বন্ধ করতে গেলে যেটা আপনারাও বলছিলেন আপনাদের প্রতিবেদনে বা আপনার প্রশ্নেও, যে অপরাধী চক্রকে কেন ধরা যাচ্ছে না, আসলে যেহেতু এটা আন্তর্জাতিক একটা চক্রের অংশ এবং সেখানে সবাই বাংলাদেশিও না, বাংলাদেশেও থাকেন না, কাজে বাংলাদেশের আইন দিয়ে এই চক্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটাও ঠিক যে এই চক্র অনেকদিন ধরেই কাজ করছে এবং আহ, কম বেশি বিভিন্ন সময় হচ্ছে, বিশেষ করে বেড়েছে করোনাকালীন সময় এটার একটা প্রবণতাটা। আর ইতালির কথা যদি আমরা বলি, সেটার একটা ধারাবাহিকতা আছে। 90-এর দশকে থেকে এখানে মূলত অভিবাসন শুরু। অনেকেই এইভাবে গেছেন এবং গিয়ে সেখানে একটা পর্যায়ে গিয়ে তারা তাদের স্থায়িত্ব পেয়েছেন, তাদের সেখানে যে বৈধ কাগজপত্র পেয়েছেন। এইটা একটা ট্রিগার হিসেবে কাজ করে যে ঠিক আছে, কোনোভাবে যদি একজন মানুষ যেতে পারে তো দালালরাও সেটা বোঝান, যারা যেতে চান তাদেরও সেরকম একটা মরিয়া ভাব থাকে যে ঠিক আছে, যত টাকাই হোক আমি যদি একবার পৌঁছাতে পারি ওখানে, তাহলে কোনো না কোনো সময় আমার ভাগ্য খুলে যাবে। এই ভাগ্য খোলার জায়গাটার মানসিকতার জায়গাটা রয়ে গেছে, যেহেতু আপনাদের প্রতিবেদনও ছিল যে মাদারীপুর এমন একটা এলাকা যে এখানে বহু মানুষ প্রায় কয়েক ঘর পর পরই দেখা যাচ্ছে যে তারা ইতালিতে আছে কেউ না কেউ, এবং অনেকেরই ভাগ্য ফিরে গেছে। ওইটাই একটা কাজ হিসেবে মাথার মধ্যে কাজ করে যে ঠিক আছে, হয়তো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যারা যেতে চান তাদেরও একটা সচেতনতার ব্যাপার আছে, আহ, যে আমি বৈধভাবে যাব কিনা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইতালি বা ইউরোপে যারা শ্রমজীবী মানুষ, তাদের আসলে খুব স্কোপ কম সেখানে। তারা যাওয়ার পরেও যদি তারা বৈধ কাগজপত্র পান অনেকদিন সময় লাগে, এবং তারপরেও সেখানে যে জীবনযাত্রা খুব উন্নত হয় তাদের তা কিন্তু না, কষ্ট করতে হয় তাদের সেখানে। অনেক দিন পরে, অনেক বছর পরে হয়তো সেটার একটা ফল ভোগ করেন, যেটা তো দেখা যায় যে হরে ধরে খুব বেশি লাভ হয় না। এখানে একটা কারণ হতে পারে এই ব্যক্তির ক্ষেত্রে, যেহেতু তিনি একটা বিশাল অঙ্ক দিচ্ছিলেন, পাচারকারীরা মনে করছিল যে একে চাপ দিলে আরো টাকা পাওয়া যাবে এবং তার হয়তো সোর্স রয়েছে, তিনি হয়তো কষ্ট করেই দিয়েছেন, কিন্তু এই বেশি অঙ্কের টাকাটা আদায় করার জন্য তারা করছে। কোন কোন ক্ষেত্রে তারা হয়তো তাদেরকে সমুদ্র পথে ছেড়ে দেয় এবং তারপরে জনাব তার আসিফ উপর। মুনির, একটি বিষয় জানতে চাচ্ছি যে অভিবাসন নিয়ে তো অনেকগুলো সংস্থাই কাজ করে, তো মাদারীপুরেই এই ঘটনাটা বেশি হচ্ছে, তো সংস্থাগুলো বিশেষ কোনো উদ্যোগ নেবে কি সামনে মানুষকে সচেতন করতে? সংস্থার চেয়ে বড় জরুরি হচ্ছে এখানে সরকারি উদ্যোগটা দরকার। সংস্থা মানে ধরেন এখানে হয়তো কিছু এনজিও প্রতিষ্ঠান বলেন এই ধরনের কাজ করে, স্থানীয় কিছু সংগঠন কাজ করে, কিন্তু এগুলো প্রকল্প ভিত্তিক কাজ করে। তো সরকারের, এবং যেটা আপনাদের প্রতিবেদন ছিল, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা আছে সচেতন করা এবং এই ব্যাপারে নিয়ন্ত্রণ বা আইনি প্রয়োগের ক্ষেত্রে, এবং পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে হবে। প্রচারণের কাজে তথ্য মন্ত্রণালয়, আহ, আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এগুলোর সাথে একটা সমন্বয় এবং দীর্ঘকালীন প্রচারণা দরকার। আমরা যে কোনো বিজ্ঞাপনেই দেখি যে একটা বিজ্ঞাপন বহুবার প্রচারিত হওয়ার পর কনজিউমারের উপরে সেটার একটা প্রভাব পড়ে। তো সেরকম প্রচারণা নিয়মিত সব সময় চললে, এবং এটার ভয়াবহতাটা এইটাকে যদি বলা যায় এবং যদি বিকল্প বলা যায় যে ঠিক আছে, ইউরোপে যেতে চাইলে এই এই ব্যবস্থা করলে বৈধভাবে যাওয়া সম্ভব, এই প্রচারণাটা সরকারি উদ্যোগেই আসলে সম্ভব। অন্য কোনো সংস্থার মাধ্যমে আসলে এটা কার্যকরী কোনো কিছু হবে না। আশা করছি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটুক। জনাব আসিফ মুনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেয়।